অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে ধ্বজভঙ্গ বা যৌন অক্ষমতার উপরে আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকের আলোচনায় যে ওষুধগুলো থাকবে সেগুলো সঠিক সদৃশ্য লক্ষণ অনুসারে প্রয়োগ করতে পারলে অব্যর্থ ফলাফল পাবেন, খুব দ্রুত রেজাল্ট পাবেন, ভালো রেজাল্ট পাবেন। আজকাল ইরেকটাইল ডিসফাংশন মানসিক বা শারীরিকভাবে মহামারী রোগে পরিণত হয়েছে। সংসারে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলছে। পরিত্রাণ পাওয়ার জন্য বহু টাকা পয়সা খরচা করে, বহু ডাক্তারের কাছে চিকিৎসা করেও আরোগ্য না হয়ে শেষে হতাশ হয়ে বসে বসে ভাবছেন এই রোগ আর সারবে না, এই রোগ আর আরোগ্য হবে না, বেঁচে থেকেই বা কী হবে, ব্যবসা বাণিজ্য করেই বা কী হবে। মনে যদি আনন্দ নাই থাকে, এই দুনিয়ায় সব কিছুই ফালতু মনে হচ্ছে, হতাশ হয়ে পড়েছেন, কোনো কিছুতে উৎসাহ পাচ্ছেন না, সকল আগ্রহ হারিয়ে ফেলেছেন, কোনো কিছুতেই আনন্দ পাচ্ছেন না, কারোর উপরে বিশ্বাসও রাখতে পারছেন না, আপনার সকল দুশ্চিন্তা অচিরেই দূর হয়ে যাবে, দুশ্চিন্তার অবসান হয়ে যাবে। অত্যাধিক দুশ্চিন্তা ব্যবসা বা বাণিজ্যের মধ্যে অথবা অন্য কোনো কিছুতে মনটাকে অভিভূত করে রাখা, অধিক রাত্রি জাগরণ, আর্থিক দুশ্চিন্তা, কাজে ব্যর্থ হতে থাকা, মানসিক ব্যাঘাত প্রাপ্ত হওয়া, মানসিকভাবে আঘাত পাওয়া, আত্মবিশ্বাসের অভাব, ভয়, ডায়াবেটিস, বহুমূত্র, মদ্যপান, হৃদরোগ, স্থূলতা, হস্তমৈথুনের দীর্ঘ ইতিহাস, অবৈধ সংসর্গে মেলামেশা করা, সিফিলিস, গনোরিয়া চাপা পড়া এবং ক্রনিক গ্যাস্ট্রিক রোগের কারণে ধ্বজভঙ্গের অবস্থা ঘটে থাকে। যৌন দুর্বলতার কারণে আপনার দাম্পত্য জীবনের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে, অশান্তির আগুনে শান্তিপুরে ছাই হয়ে যাচ্ছে এবং আত্মসম্মানও নষ্ট হয়ে যাচ্ছে। আর চিন্তা নাই, হোমিওপ্যাথির সঠিক চিকিৎসার হোমিওপ্যাথিক সঠিক চিকিৎসায় ইরেকটাইল ডিসফাংশন বা যৌন অক্ষমতা বা ধ্বজভঙ্গ অত্যন্ত কার্যকরীভাবে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আরোগ্য হয়ে উঠবে। তা চলুন আজকে সেই ওষুধগুলো সম্বন্ধে আমি এই ভিডিওতে আলোচনা করছি। এর আগের একটি ভিডিওতে কিছু মেডিসিন সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আজকে আবারও কিছু মেডিসিন সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। অথেন্টিক আলোচনা, ওষুধ সম্বন্ধে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো অত্যন্ত অথেন্টিক। আপনারা অত্যন্ত বিশ্বাসের সঙ্গে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। চলুন আজকের প্রথম ঔষধ হচ্ছে ফসফরাস। অবিবাহিত থাকার জন্য অথবা বিয়ের পর স্ত্রী থেকে দূরে থাকার জন্য অতিমাত্রায় যৌন উত্তেজনা হতে থাকে। এটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। প্রায় সর্বদাই যৌন বিষয়ক চিন্তা ভাবনা মাথার মধ্যে চলতে থাকে, বিরক্ত করতে থাকে এবং সেই উত্তেজনাকে জোরপূর্বক দমন করা হয়। কোনো রকমের উপায় না থাকায়, কোনো ব্যবস্থা না থাকায়, আত্মসম্মানের ভয়ে হোক বা ভয়ের কারণে হোক, সমাজের বিভিন্ন বাধা নিষেধের কারণেই হোক, যেখানে জোরপূর্বক সেই অতিরিক্ত যৌন উত্তেজনাকে দমন করে রাখা হয়, এইরূপ অবস্থার পর ব্যক্তির যৌন অক্ষমতা লোপ পায়। অনেক ব্যক্তি আছেন যারা কাজের সূত্রে বাইরে থাকতে হয়, চাকরির জন্য বাইরে থাকতে হয়, বিভিন্ন কারণে বাইরে থাকতে হয় এবং সেখানে গিয়ে এই রকম অতিরিক্ত মাত্রায় যৌন উত্তেজনায় ভুগতে থাকে। অতিরিক্ত মাত্রায়, তাছাড়া অতিরিক্ত মাত্রায় যৌন উত্তেজনা হতে থাকে, ঘন ঘন যৌন ক্রিয়া সম্পন্ন করে। দুটো ব্যাপার, একটা হচ্ছে ঘন ঘন উত্তেজিত হওয়ার ফলে যৌন সম্পর্ক সংগঠিত করতে থাকে, অথবা যৌন উত্তেজনাকে জোরপূর্বক দমন করা হয়। দুটো বিষয়, এই দুটো বিষয় মনে রাখবেন। উন্মাদকর যৌনক্রিয়া সম্পন্ন করার বাসনা জাগে।
এই রকম অবস্থা অতিরিক্ত মাত্রায় চলতে থাকার পর হঠাৎ যৌন ক্ষমতা লোপ পায়, ধ্বজভঙ্গ দেখা দেয়, কোনোভাবেই ব্যক্তি যৌনাঙ্গের দৃঢ়তা ফিরে পাচ্ছে না। এই রকম অবস্থায় ফসফরাস একটি অব্যর্থ ঔষধ হিসাবে ফল প্রদান করে থাকে। এই ঔষধ নির্বাচন করতে হলে আরও যেগুলো লক্ষ্য রাখার দরকার হয় সেইগুলো অবশ্যই মেলানোর চেষ্টা করবেন, তবেই ওষুধটি রোগীর সঙ্গে অত্যন্ত সদৃশ হবে এবং 100% ফলাফল পাবেন। তো যে বিষয়গুলোর উপরে আরও নজর রাখার প্রয়োজন সেইগুলো আমি আপনাদের বলছি। অসুস্থতার জন্য বিষণ্ণতা, স্ফূর্তিহীনতা, সহজেই বিরক্ত হয়, কিন্তু বিরক্ত প্রকাশ না করে নিজেকে শান্ত রাখে এবং ধৈর্যের সাথে ম্যানেজ করতে চেষ্টা করে। সে ভয়ার্থ হয়ে পড়ে, সঙ্গী পছন্দ, সান্ত্বনায় উপশম। ব্যক্তিত্ব হিসাবে এই ব্যক্তি অর্থাৎ সুস্থ অবস্থায় সে ব্যক্তিত্ব হিসাবে কেমন না, তীক্ষ্ণ ব্যক্তি সম্পন্ন মানুষ, শান্ত স্বভাব বিশিষ্ট, অত্যন্ত মিশুকে, কোনো রকম গোলমাল ঝামেলা অশান্তি পছন্দ করে না, অত্যন্ত অস্থির চঞ্চল বাচলতা, সহানুভূতিশীল পরোপকারী, স্নেহশীলতা, রক্তস্রাব প্রবণতা, সর্দি ঠান্ডা লাগার সহজ প্রবণতা, ঠান্ডা জলপানের আকাঙ্ক্ষা, শারীরিকভাবে অত্যন্ত স্নায়বিক দুর্বলতা। এই বিষয়গুলো আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যে ব্যক্তির সঙ্গে মিলে যাবে সেই ব্যক্তির উপরে ফসফরাস ওষুধটি প্রয়োগ করলে 100% ফলাফল পাবেন, 100% পজিটিভ ফলাফল পাবেন। আর যদি উপরে শুধু যৌন অক্ষমতা এই লক্ষণের উপরে মিলিয়ে ওষুধটি প্রয়োগ করেন, তাহলে কোনো ফলাফল পাবেন না, আপনি 100% ব্যর্থ হবেন। হোমিওপ্যাথিতে ব্যর্থ হওয়ার পিছনে যে কারণ সেটা হচ্ছে এটাই যে রোগের লক্ষণের সঙ্গে লক্ষণ মিলিয়ে ওষুধ দেওয়া হয়, রোগীর লক্ষণের সঙ্গে মেলানোর অভিজ্ঞতা রাখে না। অসংখ্য ডাক্তার রয়েছেন, হোমিওপ্যাথি চিকিৎসক রয়েছেন, যারা হোমিওপ্যাথিতে একটি রোগীর মন মানসিকতার সঙ্গে সদৃশী স্থাপন না করে শুধুমাত্র রোগের লক্ষণের সঙ্গে উপরে মিল করে ওষুধ প্রয়োগ করে থাকেন, ফলে তারা ব্যর্থ হন। হোমিওপ্যাথির ব্যর্থতার পিছনে এটি হলো একটি সবথেকে বড় কারণ। ফসফরাস ওষুধটি আপনারা সাধারণত 200 শক্তি থেকে শুরু করাই ভালো। 200 শক্তি 3 ঘন্টা পর 2-3 বার ব্যবহার করতে পারেন, তারপরে বন্ধ করে দিতে হবে। এরপরে পরিস্থিতি অনুসারে, নির্দিষ্ট সময়ান্তর পরিস্থিতির অনুসারে ক্রমশ উচ্চ থেকে উচ্চ শক্তিতে ওষুধটি প্রয়োগ করার প্রয়োজন হতে পারে। আমি এইভাবে আপনাদের জন্য সাজিয়েছি। ওষুধটি দুর্দান্ত কাজ দেয়, দুর্দান্ত ফলাফল দেয়। আপনারা এই ওষুধ প্রয়োগ করার পরে অভিভূত হয়ে যাবেন যে কি সুন্দর ফলাফল। পরের মেডিসিন হচ্ছে কোনিয়াম মেকোলেটাম। কোনিয়াম মেকোলেটাম কোনিয়াম মেকোলেটাম ধ্বজভঙ্গের একটা বিশাল ওষুধ। তো কোনিয়াম মেকোলেটামকে প্রয়োগ করা যায় কোন ব্যক্তির উপর, কোন ক্ষেত্রে বা কোন পরিস্থিতির উপর, আমি সেটিকে যেভাবে বিন্যাস করেছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবিবাহিত থাকার জন্য ওই ফসফরাসের মতন, মানে কোনিয়াম মেকুলেটামের ধ্বজভঙ্গের কারণ ফসফরাসের মতো, কিন্তু ব্যক্তিত্ব আলাদা, সেটা আপনারা দেখতে পাবেন। অবিবাহিত থাকার জন্য অথবা বিয়ের পর স্ত্রী থেকে দূরে থাকার জন্য অতিরিক্ত মাত্রায় যৌন উত্তেজনা হতে থাকে। প্রায় সর্বদাই যৌন বিষয়ক চিন্তাভাবনা মাথার মধ্যে চলতে থাকে, বিরক্ত করতে থাকে এবং সেই উত্তেজনাকে জোরপূর্বক দমন করা হয়। যৌন ক্ষুধা চেপে রাখার কুফল। এইরূপ অবস্থার পর ব্যক্তির যৌন ক্ষমতা লোপ পায়। এইরকম অবস্থা বহু মানুষের মধ্যে চলতে থাকে।
কাজের সূত্রে বাইরে যেতে হয়, চাকরির সূত্রে বাইরে যেতে হয়। এই বিভিন্ন কারণে বাইরে থাকার ফলে বা বিদেশে থাকার ফলে স্বামী স্ত্রী উভয়ই অনেক দূরে দূরে বসবাস করে, কিন্তু মনের মধ্যে যৌন চাহিদা সাংঘাতিকভাবে চলতে থাকে। কোনো রকমের উপায় না থাকার জন্য সেই ইচ্ছাকে জোরপূর্বক দমন করে রাখতে হয়। তো এই জোরপূর্বক দমন করতে করতে এমন স্নায়বিকভাবে এমন একটি অবসন্নতার সৃষ্টি হয় যে তারপরে তার পুরোপুরি অক্ষমতায় চলে আসে, পুরোপুরি অক্ষমতা চলে আসে। তো অক্ষমতা আসলেই যে কোনিয়াম ম্যাকুলেটাম সেখানে ব্যবহার করা যাবে বা ফসফরাস সেখানে ব্যবহার করা যাবে, বিষয়টা এমন নয়। তো এই রকম কারণের ফলে অক্ষমতা সৃষ্টি হলো। অক্ষমতা সৃষ্টি হবার পরে কী ধরনের লক্ষণ ওই রুগীর মধ্যে থাকতে হবে, যে লক্ষণগুলো থাকলে এই কোনিয়াম মেকালিটমকে ব্যবহার করা যাবে, সেই লক্ষণগুলো আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। রুগীর কামচরিতার্থ করার প্রবল ইচ্ছা থাকে, প্রবল ইচ্ছা, কিন্তু স্ত্রী সহবাসে সম্পূর্ণ অক্ষম। লিঙ্গোত্থান পূর্ণভাবে হয় না। যদি অনেক চেষ্টার পর একটু হয়, আলিঙ্গন করার সময় শিথিল হয়ে পড়ে। আলিঙ্গন করলে অথবা মনে মনে ভাবলে অসারে বীর্যপাত হয়ে যায়, ধাতু নির্গত হয়। অনেক সময় আর থাকতে না পেরে হস্তমৈথুন করে ফেলে। প্রস্রাবে কষ্ট হয়, থেমে থেমে মূত্র নির্গত হয়। প্রস্রাবে যন্ত্রণা করে এবং থেমে থেমে প্রস্রাব নির্গত হয়। কিছুটা প্রস্রাব প্রথমে নির্গত হলো, তারপরে বন্ধ হয়ে গেল, আবার চেষ্টা করতে হয়। আবার কিছু প্রস্রাব নির্গত হলো, আবার বন্ধ হয়ে যায়, আবার চেষ্টা করতে হয়। এই রকমের অবস্থা আসে। শরীরের কোনো গ্ল্যান্ড ফোলা আছে অথবা গ্ল্যান্ড ফোলার ইতিহাস আছে। প্রস্টেট গ্ল্যান্ড ফুলে যেতে পারে, টেস্টিট ফুলে যেতে পারে বা অন্ডকোষ যেটা ফুলে যেতে পারে, টনসিল ফুলে যেতে পারে, লিম্ফেটিক গ্ল্যান্ডগুলো ফুলে যেতে পারে। এই রকম গ্ল্যান্ড ফোলার ইতিহাস থাকে। নিদ্রার মধ্যে ঘাম হয়। এই রকম অবস্থার সাথে রোগী ধীরে ধীরে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এই যে অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে, এদিকটা খেয়াল রাখতে হবে। মাথা ঘোরে, চলাচল করতে পারে না, চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকতে বাধ্য হয়। শুয়ে একটু এপাশ ওপাশ করলেও মাথা ঘুরে যায়, পায়ে পায়ে করে মাথা ঘোরে। প্রথম দিকে চলাফেরা করার সময় হঠাৎ হঠাৎ মাথা ঘুরে যায়। দুর্বলতা, অবসন্নতা, হাঁটার সময় পা টলমল করে, ধীর গতি হয়ে পড়ে। ধীরে ধীরে মানসিক কষ্ট চরম হয়ে ওঠে। মানসিক অবসাদ, দুঃখ, দুশ্চিন্তাগ্রস্ত, কিচ্ছু ভালো লাগে না, পুরোপুরি বিষণ্ণ। ওই একই চিন্তা মাথার মধ্যে চলতে থাকে। কাম চরিতার্থ কেমনভাবে সম্পন্ন করবে তা ভেবে এরা অত্যন্ত দুঃখী হয়ে যায়। কাজকর্ম করতে অনিচ্ছা, কোনো কিছুতে মন আকৃষ্ট হয় না, কোনো কিছুতেই ভালো লাগে না। ভালো লাগার জিনিসগুলোও তাকে আর আনন্দ দিতে পারে না। ভীরু স্বভাব, একা থাকতে ভয়, সমাজের লোকজনের সাথে মিশতে চায় না। এই লক্ষণগুলোর উপরে কোনিয়াম মেকুলেটামকে ব্যবহার করতে পারলে আপনি জাদু মন্ত্রের মতো ফলাফল পাবেন। শুধু শুধু অতিরিক্ত যৌন উত্তেজনাকে দমন করার ফলে যৌন অক্ষমতা বা ধ্বজভঙ্গর সৃষ্টি হলে এই এতটুকু লক্ষণের ভিত্তিতে কোনিয়াম মেকুলেটাম ওষুধটিকে ব্যবহার করলে আপনি কোনো ফলাফল পাবেন না। দোষ হবে হোমিওপ্যাথির ওষুধে। এই জায়গাকে ম্যাক্সিমাম হোমিওপ্যাথি চিকিৎসকরা মিল করতে অক্ষম থাকেন। এই মিল করতে অক্ষম থাকার কারণে তারা ফলাফল পান না। তো আশা করছি আজকের পর থেকে এই ওষুধগুলো আপনারা
অত্যন্ত সফলতার সঙ্গে ব্যবহার করতে পারবেন। পরের ওষুধ হচ্ছে কার্বোনিয়াম সাল। কার্বোনিয়াম সাল এই ওষুধকে ধ্বজভঙ্গের জন্য কেউ ভাবতেই পারে না, কোনো চিকিৎসকই ভাবতে পারেন না। আমি কিছু লক্ষণের কথা এখানে বলে যাচ্ছি, যে লক্ষণের ভিত্তিতে কার্বোনিয়াম সাল ওষুধটিকে ব্যবহার করতে পারলে চমৎকার ফলাফল পাবেন। কার্বোনিয়াম সালফের লক্ষণের জায়গাতে অন্য কোনো ওষুধ ব্যবহার করলে ফলাফল জিরো হবে, কোনো ফলাফল পাবেন না। কার্বোনিয়াম সালফের লক্ষণের জায়গাতে কার্বোনিয়াম সালফকেই প্রয়োগ করতে হবে। কোনিয়াম মেকুলেটামের লক্ষণের জায়গাতে কোনিয়ামকেই ব্যবহার করতে হবে। ফসফরাসের জায়গাতে ফসফরাসকেই ব্যবহার করতে হবে। একজনের ঘাড়ে আর একজনকে চাপিয়ে দিলে হোমিওপ্যাথি ঔষধ কোনো কাজ করতে পারে না। এই ভুল করার জন্যই ম্যাক্সিমাম হোমিওপ্যাথি চিকিৎসক এই সমস্ত রোগীদের চিকিৎসা করতে ব্যর্থ হন, যার জন্য তারা ফলাফল পান না। তো কার্বোনিয়াম সালফের লক্ষণগুলো আমি এখানে আলোচনা করছি। যে সমস্ত রোগী অতিরিক্ত মাত্রায় মদ্যপান করার ফলে স্বাস্থ্য নষ্ট করেছে, অনেক ব্যক্তি রয়েছেন আমাদের সমাজে যারা প্রচুর মদ্যপান করেন এবং মদ মাংস মেয়ে ছেলে এরা খুবই পছন্দ করেন। একদিকে প্রচুর পরিমাণে মদ্যপান করেন, রাত্রি জাগরণ করেন, আর যৌন চরিতার্থ করেন। এটাই হচ্ছে তাদের জীবন, এটাই হলো তাদের জীবন। তো সেই ব্যক্তিগুলোর কি পরিস্থিতি হয় সেটা দেখেন। প্রথম দিকে অতিরিক্ত মাত্রায় যৌন উত্তেজনার ফলে যৌনাঙ্গ দীর্ঘ সময় ধরে শক্ত হয়ে থাকার সমস্যায় রোগী কষ্ট পেতে থাকে। এই লক্ষণটি কার্বোনিয়াম সালফের জন্য অত্যন্ত পিকুলিয়ার লক্ষণ। কি হচ্ছে না, প্রথম দিকে ওই যে মদ্যপান করে এবং মদ্যপান করার ফলে তার ভিতরে উত্তেজনার সৃষ্টি হয় এবং সেই উত্তেজনা থেকে যৌন উত্তেজনা চরমভাবে প্রকাশ পায়, যার জন্য পুরুষ যৌনাঙ্গ অর্থাৎ লিঙ্গ শক্ত হয়ে থাকে। বেশিরভাগ সময়তেই শক্ত হয়ে থাকে, তাকে নরম করা যায় না। এই শক্ত হওয়া রোগে ব্যক্তি দীর্ঘদিন ধরে কষ্ট পেতে থাকে। তারপর দুর্বলতা আসে এবং যৌন ক্ষমতা নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতির পরেই তার যৌন ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং ধ্বজভঙ্গের সৃষ্টি হয়। এটাকে মনে রাখতে হবে। এই লক্ষণ যে ব্যক্তির মধ্যে থাকবে তাকে কার্বোনিয়াম সালফ ছাড়া অন্য কোনো ওষুধ দিয়ে আরোগ্য করা যাবে না। সহবাসের কোনো প্রকার ইচ্ছা থাকে না। যখন তার সমস্যা শুরু হচ্ছে, সে দুর্বল হয়ে পড়ছে, যৌন অক্ষমতা দেখা গেল, এবার যে লক্ষণ, সেকেন্ডারি যে লক্ষণ দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সহবাসের কোনো প্রকার ইচ্ছা থাকে না, ইচ্ছা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, লিঙ্গ শিথিল ও নরম, লিঙ্গের শক্ত হবার মতন কোনো রকমের শক্তি থাকে না। এই অবস্থাটা সৃষ্টি হলো, এটা ধ্বজভঙ্গ। এর সাথে মানসিকভাবে যে লক্ষণগুলো থাকে সেটা মেলাতে হবে। সেটা কি? রোগী অত্যন্ত খিটখিটে, দুশ্চিন্তাগ্রস্ত এবং ধৈর্য শক্তির অভাব থাকে। রোগী অত্যন্ত গরম কাতর, গরম একদম সহ্য করতে পারে না, জানালা দরজা খোলা রাখা প্রয়োজন মনে করে। সে গরম সহ্য করতে পারেই না, কিন্তু ঠান্ডায় সহজে সর্দি ঠান্ডা লাগার প্রবণতা আছে। রোগী ধীরে ধীরে শীর্ণ হতে থাকে এবং শারীরিকভাবে দুর্বল হতে থাকে। এই হচ্ছে কার্বোনিয়াম সালফের প্রদর্শক লক্ষণ। এই লক্ষণগুলো মিলিয়ে কার্বোনিয়াম সালফকে প্রয়োগ করতে পারলে কার্বোনিয়াম সালফ আপনাকে উদ্ধার করে দেবে। আমাদের পরের ওষুধ হচ্ছে ফ্লোরিক অ্যাসিড। ফ্লোরিক অ্যাসিড যৌন অক্ষমতার জন্য একটি বিখ্যাত ওষুধ। যৌন অক্ষমতাকে সারিয়ে তুলতে বা ধ্বজভঙ্গকে সারিয়ে তুলতে, সুস্থ করে দিতে একটি জাদু মন্ত্রের মতো ওষুধ। দুর্দান্ত এর ফলাফল, কিন্তু সবসময় মনে রাখতে হবে লক্ষণ সদৃশ্যে প্রয়োগ করতে হবে। লক্ষণের সঙ্গে মিল না করে উপরে শুধু ধ্বজভঙ্গ হয়েছে
যৌন দুর্বলতা দেখা দিয়েছে, লিঙ্গ শক্ত হচ্ছে না, রুগী তো মনের মধ্যে কষ্ট পাবেনই। তো এই লক্ষণের উপরে ভিত্তি করে কোনো ওষুধ প্রয়োগ করলে কোনো ফলাফল হবে না। এগুলো হচ্ছে সাধারণ লক্ষণ। সাধারণ লক্ষণের উপরে হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করা যায় না। প্রতিটা ঔষধ প্রয়োগ করার জন্য এক একটি ঔষধের এক একটি নির্দিষ্ট লক্ষণ রয়েছে। সেই নির্দিষ্ট লক্ষণকে বুঝতে হবে, বুঝে ওষুধ প্রয়োগ করতে হবে বা ওষুধ খেতে হবে, তাহলেই আরোগ্য হওয়া সম্ভব। নচেৎ ফলাফল জিরো এবং হোমিওপ্যাথি ঔষধের দুর্নাম হবে, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির দুর্নাম হবে। এবার আমি ফ্লোরিক অ্যাসিডের লক্ষণগুলোকে আপনাদের সঙ্গে আলোচনা করছি, যে কেমন মানুষদের উপরে ফ্লোরিক অ্যাসিড প্রয়োগ করতে হবে, কী লক্ষণ থাকলে ফ্লোরিক অ্যাসিড প্রয়োগ হবে। এই ফ্লোরিক অ্যাসিডের লক্ষণগুলো যে ব্যক্তির সাথে মিলে যাবে, সেই ব্যক্তির উপরে ফ্লোরিক অ্যাসিড প্রয়োগ করলে 100% সুস্থ হয়ে যাবে, 100% গ্যারেন্টি সুস্থ হতে হবে। ফ্লোরিক অ্যাসিডের ব্যক্তি একজন দক্ষ লম্পট। আজকাল সারা বিশ্বে এরকম চরিত্রের মানুষের অভাব নেই, এই লম্পটের অভাব নেই। লম্পট সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, অসংখ্য লম্পট, যার জন্য তারা ছোট ছোট মেয়েদেরকেও ছাড়ে না, ছোট ছোট বাচ্চাদেরকেও ছাড়ে না। এবং এক কথায় বলতে গেলে চোখ মুখ বন্ধ করে যে কোনো বয়সের মহিলা হলেই হবে, এই রকমের একজন মানুষ এই ফ্লোরিক অ্যাসিড। আজকাল এগুলোই তো সব, এছাড়া তারা আর কিছু বোঝে না। এই ব্যক্তির বরাবর যৌন আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল এবং যৌন ক্রিয়াকলাপ সম্পূর্ণ করার তালেই সে থাকে। যৌন ক্রিয়াকলাপ সম্পূর্ণ করার তালেই সে থাকে। সে এই কার্যকলাপ ছাড়া আর কিচ্ছু বোঝে না। সে ঘরে থাকতে বেশি পছন্দ করে না এবং ঘরের বাইরে বাইরে থাকতে বেশি পছন্দ করে, অর্থাৎ পরিবারের সাথে থাকতে বেশি মজা পায় না। পরিবারের বাইরে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতে বেশি মজা পায়, কেননা সেখানে মধু পায়। এই মধু পাওয়ার জন্য সে বাইরে বাইরে ঘুরে বেড়ায়। এরা হচ্ছে ঘর জ্বালানি পর ভোলানি, ঘরের সাথে অশান্তি করে, ঘরের সাথে সম্পর্ক ভালো রাখে না, পরের সাথে সম্পর্ক ভালো রাখে, পরের সাথে সুন্দর আচরণ করে, কেননা সেখানে মধু পায়। এই মধু পাওয়ার জন্যই এগুলো হচ্ছে তার প্রচেষ্টা বা কৌশল। বাইরের লোকজনের সঙ্গে সে ভীষণ ভালো সম্পর্ক তৈরি করে, কিন্তু ঘরের লোকজনের সঙ্গে তার ভালো সুসম্পর্ক থাকে না। সে সর্বদাই হাসি খুশি, রসিকতা ও মিশুকে আচরণের অন্যদের সঙ্গে মিশে সহবাসে লিপ্ত হয়ে সেখান থেকে কেটে পড়ে। সে কারোর সাথে আন্তরিক সম্পর্ক তৈরি করে না। এই ব্যক্তি জীবনে অসংখ্য মেয়েদের সাথে সঙ্গম ক্রিয়ায় জড়িত করে থাকে। এইভাবে চলতে চলতে কোনো এক সময়ে হঠাৎ যৌন অক্ষমতা দেখা যায়। তখন আদর, সোহাগ, আলিঙ্গন কোনো কিছু করেও লিঙ্গের উত্থান হয় না। যদিও বা কখনো একটু হয়, সহবাসের শুরুতেই লিঙ্গ শিথিল হয়ে পড়ে। তারপর রোগীর অত্যন্ত মনোকষ্ট হয়, ভিতরে ভিতরে প্রচণ্ড রাগ হয়, বিরক্ত হয়। অসুস্থতার সাথে তার কাউকে ভালো লাগে না, সবার প্রতি উদাসীন, দায়িত্ব পালন করতে ইচ্ছা করে না। রোগী হিসাবে অত্যন্ত শক্তিশালী, প্রাণবন্ত, সবসময় প্রাণবন্তভাবে উদ্যমের সহিত চলাফেরা করে, বাইরে ঘুরে বেড়াতে পছন্দ করে, অত্যন্ত গরম কাতর, গরম একদম সহ্য করতে পারে না। এই হলো ফ্লোরিক অ্যাসিডের গল্প। দেখেন, আমি এখানে এখনো পর্যন্ত যে ওষুধগুলোর লক্ষণসমূহ বর্ণনা করেছি, একটি ওষুধের লক্ষণের সাথে আরেকটি ওষুধের লক্ষণের মধ্যে কোনো মিল নেই, কিন্তু ধ্বজভঙ্গ বা যৌন অক্ষমতা এই কথাটা সব ওষুধের সঙ্গে রয়েছে, সব ওষুধের সাথে মিল রয়েছে। কিন্তু যে লক্ষণগুলোর সাথে সদৃশ করে হোমিওপ্যাথিক এই ওষুধগুলো খেতে হবে,
সেই লক্ষণগুলোর বর্ণনার সাথে একটির সাথে আরেকটির মধ্যে কোনো মিল নেই। এই জায়গাগুলোকে দক্ষতার সঙ্গে মিল করতে চেষ্টা করতে হবে, তাহলে আপনারা 100% নিশ্চিতভাবে ফলাফল পাবেন। পরের ওষুধ হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। আর্জেন্টাম নাইট্রিকাম ধ্বজভঙ্গের একটি বিখ্যাত ওষুধ, অত্যন্ত স্বনামধন্য ওষুধ, অব্যর্থ ফলাফল দেয়। যদি আর্জেন্টাম নাইট্রিকামের প্রয়োগ প্রদর্শক লক্ষণের সঙ্গে সদৃশ বজায় রেখে প্রয়োগ করা যায়, দুর্দান্ত রেজাল্ট পাবে। আর সদৃশ বজায় করতে না পেরে হোমিওপ্যাথি চিকিৎসকরা কী করেন, বিভিন্ন রকমের মাদার ফাদার ইত্যাদি নানান রকমের পেটেন্ট বিভিন্ন কিছু একসঙ্গে মিশিয়ে রুগীর উপরে প্রয়োগ করে যেন তেনভাবে ঝালে ঘোলে ঝোলে অম্বলে যে কোনোভাবে যৌন উত্তেজনা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে, যৌন ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু সেই আলিবাবার 40 চোর চিচিং ফাঁকের মতো হয়। আলো ফাঁক, পটল ফাঁক, উচ্ছে ফাঁক সবই বলবে, কিন্তু চিচিং ফাঁক আর বলতে পারবে না। যতক্ষণ পর্যন্ত চিচিং ফাঁক না বলবে ততক্ষণ পর্যন্ত দরজা খুলবে না। এই হচ্ছে গল্প বন্ধুরা। ঝালে ঘোলে ঝোলে অম্বলে মিশিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা দিলে হোমিওপ্যাথির বদনাম হবে। আপনার কিছু বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে আপনি কিছু টাকা উপার্জন করে ফেলবেন অসহায় রোগীদের কাছে থেকে, কিন্তু উপকার তাদের কিছু করতে পারবেন না। তো জনগণ তো অত্যন্ত বোকা, জনগণ অত্যন্ত বোকা, তারা মূর্খ। শিক্ষিত হলে কী হবে? শিক্ষিত হলেই যে বুদ্ধিমান হবে তা নয়। তো এরা হচ্ছে শিক্ষিত মূর্খ, এরা বোঝে না, বেশিরভাগ সাধারণ লোকজনই বোঝে না যে কেমন চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া উচিত, সে সম্বন্ধে কিছুই বোঝে না। অন্ধের মতো যে কোনো ওষুধ খেয়ে তারা নিজেদেরকে শক্তিশালী করতে চেষ্টা করে। অসম্ভব, অসম্ভব। 1 আর 1 2 হয়, 1 আর 1 2 হবে। যখন আপনি 1 + 1 মিল করিয়ে যোগ করবেন তখন 2 হবে। 1 আর 3 যোগ করে মিল করিয়ে কখনোই 2 করতে পারবেন না। 1 আর 4 মিল করিয়ে যোগফল কখনোই 2 করতে পারবেন না। ঘটনাটি এমন। সাধারণ লোকজন যারা আমার ভিডিও শুনছেন তারা বিষয়টিকে ভালো করে ভাববেন। আপনাদেরকেও হোমিওপ্যাথি সম্বন্ধে অভিজ্ঞ হতে হবে। যদি অভিজ্ঞ না হতে পারেন তাহলে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারবেন না, হোমিওপ্যাথির মজাও পাবেন না। তা চলুন আমি আর্জেন্টাম নাইট্রিকামের আলোচনা করছি। আর্জেন্টাম নাইট্রিকাম প্রয়োগ করতে গেলে কী ধরনের মানুষের উপরে প্রয়োগ করতে হবে, কোন ধরনের মানুষের উপর, কোন ধরনের লক্ষণের উপর আর্জেন্টাম নাইট্রিকাম ওষুধটি প্রয়োগ করা যাবে, তবে আপনি ফল পাবেন, নচেৎ ফলাফল পাবেন না। আর্জেন্টাম নাইট্রিকামের লক্ষণ হচ্ছে সম্পূর্ণ ধ্বজভঙ্গ। সঙ্গমের চেষ্টার সাথে সাথে লিঙ্গ নরম হয়ে যায়। সম্পূর্ণ ধ্বজভঙ্গ, এই কথাটি সবার সাথে মিল রয়েছে। সঙ্গম চেষ্টার সাথে সাথে লিঙ্গ নরম হয়ে যায়। এই যে কথাগুলো প্রতিটা ওষুধের সঙ্গে মিল রয়েছে, এই কথাগুলোর উপর ভিত্তি করে কখনোই ওষুধ প্রয়োগ করা যাবে না। যে কথাগুলোর উপর ভিত্তি করে ওষুধ প্রয়োগ করা যাবে সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করছি। সহবাসের ইচ্ছার অভাব, ইচ্ছাও থাকে না, রুগী বরাবরই অত্যন্ত ভীরু। এইবার যাদের উপর প্রয়োগ করা যাবে তাদের সম্বন্ধে বর্ণনা করছি। যে লক্ষণগুলোর সাথে মিল করিয়ে ওষুধটি প্রয়োগ করতে হবে সেই লক্ষণগুলোকে এবার আমি আলোচনা করছি। রুগী বরাবরই অত্যন্ত ভীরু, অস্থির, চঞ্চল ও ব্যস্ত প্রকৃতির মানুষ। তার আত্মবিশ্বাসের অত্যন্ত অভাব। কোনো কাজ শুরু করার পূর্বেই ব্যর্থ হবার ভয়ে অত্যন্ত উত্তেজিত থাকে, এক্সাইটেড থাকে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সেই কারণে কোনো কাজ গ্রহণ করতে চায় না। সে এড়িয়ে চলার জন্য নানা রকম বাহানা করতে থাকে, অসুস্থতার ভান করে। কাজের মুখোমুখি হতে বাধ্য হলে সে ভয়ে ভিতরে ভিতরে কেঁপে যায় এবং ব্যর্থ হবার ভয়ে
অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এই স্বভাবের জন্য সহবাসে যেতে ভীষণ ভয় পায়। সে মনে করে সাহস রাখতে পারে না। সে তার মনে মনে সাহস রাখতে পারে না। এমনকি আরও বেশি অসুস্থ হয়ে পড়ার ভয়ে সে স্ত্রী সঙ্গম ক্রিয়া এড়িয়ে চলতে সাধ্য মতন চেষ্টা করে, যার জন্য সে স্ত্রীর কাছে যেতে ভয় পায়। সঙ্গম ক্রিয়ার কথা মাথায় আনতেই সে ভয় পায় আত্মবিশ্বাসের অভাবে। সেই জন্য অনেক ব্যক্তি রয়েছে যারা বয়স অনেক বেশি হয়ে গেছে তবু বিয়ে করতে সাহস পায় না, যে তারা বিয়ের পরে সঙ্গম কার্য করতে সক্ষম থাকবে না। এখনই তারা নিজেদেরকে অনেক বেশি দুর্বল মনে করে, তাহলে বিয়ের পর তো আরও বেশি দুর্বল হয়ে যাবে। অর্থাৎ ওই কাজের সাথে মোকাবেলা করার যে মানসিক শক্তি, সে তার সম্পূর্ণ অভাব, এবং সেই অভাবের জন্য এই ব্যক্তিরা বিয়ে করার কথা ভাবতেই পারে না। আর যদি আগে বিয়ে হয়ে গিয়ে থাকে, বিয়ের পর অসুস্থ হয়ে পড়ে, তারপরে সে ওই সঙ্গম কাজের মুখোমুখি হতে প্রচণ্ডভাবে ভয় পায় এবং সঙ্গম ক্রিয়াকে এড়িয়ে চলার বিভিন্ন রকমের ভান করে। এক একজন এক এক রকমের ভান করতে পারে। সে তার স্ত্রীর নিকটে যেতেই ভয়ে অস্থির হয়ে পড়ে, চঞ্চল হয়ে পড়ে, নিজেকে স্থিরভাবে ধরে রাখতে পারে না। রোগী অত্যন্ত বিষণ্ণ, নিরানন্দ, উৎসাহহীন। সমস্ত কাজকর্ম, চলাফেরা, কথা বলা সবই দ্রুত করে, কিন্তু অসুস্থতার বৃদ্ধির পর্যায়ে ব্যক্তি সবসময় অত্যন্ত নিরানন্দ, আগ্রহহীন এবং অস্থির থাকে। কোনো জায়গাতেই স্থিরভাবে থাকতে পারে না, মনে শান্তি পায় না। আর সে সবসময় দ্রুত, চঞ্চল, ব্যস্ত এই রকমের ভঙ্গিমাতে চলাফেরা করে, এরকম আচরণে চলাফেরা করে। সে যে কোনো কাজ করতে গেলে এত ব্যস্ততার সঙ্গে করে, এত দ্রুততার সঙ্গে করে, সেইখানে যে একটু ধৈর্য ধরে বসতে হয়, একটু ধৈর্য ধরতে হয়, একটু অপেক্ষা করতে হয়, এসব করতে পারবে না। সব জায়গায় তাড়াহুড়ো, সব জায়গায় চঞ্চল, অস্থির। দেখবেন যে সে এত অস্থির যে চিকিৎসকের কাছে ওষুধ নিতে গিয়েও সে বেশিক্ষণ সময় দিতে পারছে না, একেবারে অস্থির হয়ে পড়েছে। মনে হচ্ছে যেন বাড়িতে উনানে ভাত রান্না করার জন্য হাঁড়ি চাপিয়ে দিয়ে এসছে, যে দেরি হলে ভাত পুড়ে যাবে, তাই তাকে এখনই এসছে ওষুধ নিয়ে, এখনই ফিরে যেতে হবে। এই রকমের হন্তদন্ত, ব্যস্ত, এই রকমের একটি ব্যাপার থাকে তার। সেই সঙ্গে অত্যন্ত আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসের অভাবে বুড়ো হয়ে যাচ্ছে, তবুও অনেক পুরুষ বিয়ে করতে সাহস পায় না। বিয়ের পরে যদি এরকম আত্মবিশ্বাসের অভাব চলে আসে, তাহলে সে স্ত্রী সঙ্গমে যেতে সাহস পাবে না। সে সঙ্গম ক্রিয়ার কথা ভাবতেই পারবে না। মনে মনে সে ওই পরিস্থিতি থেকে বার হয়ে আসতে চেষ্টা করবে, সাধ্যমতো চেষ্টা করবে। যতক্ষণ পর্যন্ত তার মনের কনফিডেন্ট ফিরে না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে বাহানা দেখাবে, আমার এই অসুবিধা হচ্ছে, আমার ওই অসুবিধা হচ্ছে, ডাক্তারবাবু নিষেধ করেছেন, এখন কাছাকাছি হওয়া যাবে না, স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেবে, স্ত্রী থেকে আলাদা থাকবে, স্ত্রীর সঙ্গে আলিঙ্গনে আসতে চাইবে না, তার কাছাকাছি আসতে চাইবে না। এই নানান রকমের বাহানা অনেক কিছু করবে, করে ওই কাজ থেকে দূরে থাকবে। এই রকম প্রকৃতির ব্যক্তিদের জন্য আর্জেন্টাম নাইট্রিকাম হচ্ছে মহৌষধ। 30-200-1000 শক্তির ঔষধ প্রয়োগ করা যায়। অবস্থা ভেদে বা পরিস্থিতির উপর ভিত্তি করে, পরিস্থিতির উপর বিচার বিবেচনা করে ওষুধের শক্তি প্রয়োগ করতে হবে। তবে সবসময় মনে রাখবেন, যারা সাধারণ ব্যক্তি আমার এই ভিডিও শুনছেন, তারা আমার এই আলোচনা শুনে নিজে নিজে কোনো ওষুধ না খেয়ে একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে আপনারা অবশ্যই চিকিৎসা নেবেন, তাহলে ভালো ভালো ফলাফল পাবেন। যেখানে সেখানে চিকিৎসা নিলে আপনারা ব্যর্থ হবেন, ভালো ফলাফল পাবেন না, তখন হোমিওপ্যাথির বদনাম হবে। হোমিওপ্যাথির বদনাম হওয়ার পিছনে যে আসল কারণ, তা আমি এই আলোচনাতে অল্প কিছু হলেও প্রকাশ করেছি। আশা করি আপনাদের ধারণা পাল্টে যাবে এবং সতর্ক থাকবেন,
সাবধানে থাকবেন। আপনারা খরচ খরচা করছেন, কিন্তু ভুল জায়গায় খরচ খরচা করছেন। ভুল জায়গায় খরচ খরচা করার জন্য একে তো ব্যর্থতার গ্লানিতে হতাশ হয়ে ভুগছেন, ভুল জায়গায় চিকিৎসা করার জন্য, ভুল জায়গায় খরচ খরচা করার জন্য ব্যর্থ হয়ে হতাশার মাত্রা আরও চরম হয়ে যাচ্ছে এবং খারাপ থেকে খারাপ মানসিক পরিস্থিতির মধ্যে পড়ে জীবনটাকে শেষ করে ফেলছেন। এই ভুল পথে পরিচালিত না হয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে সতর্ক করার জন্য যে আলোচনা করেছি সেখান থেকেই আপনাদের বুঝে যাওয়া উচিত এবং একজন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন হোমিওপ্যাথিক চিকিৎসকের হাতে চিকিৎসা নেওয়া উচিত। তাহলে আপনারা ভালোভাবে ফল পাবেন, 100% পজিটিভ ফল পাবেন এবং জীবনকে আবার আনন্দময় করে তুলতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে আরও কয়েকটি ভিডিও আমি করব, যেখানে ধ্বজভঙ্গ বা যৌন অক্ষমতা সম্বন্ধে আলোচনা করা হবে। আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।